হ্যালো স্টুডেন্টস, আশা করছি খুব ভালো আছো। গ্রাফেন চার্টের গত দিনের ক্লাসে আমি কলাম চার্ট দেখিয়েছিলাম। আজকে আমি পাই চার্ট দেখাবো। তো পাই চার্টের শুরুতেই দেখি যে আমাদের কোশ্চেনটা একটু জেনে নেই। দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিস হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। অর্থাৎ একটা পরিবারের যে ইনকাম সেটা কোন কোন ক্যাটাগরিতে খরচ হচ্ছে সেটার একটা পাই চার্ট আমরা দেখব। নাও অ্যানালাইজ দ্য চার্ট ফোকাসিং অন দ্য মেইন অ্যাসপেক্টস। তো দেখতে পাচ্ছ যে এটা বরিশাল বোর্ড 2017-তে এসছে। আমরা তাহলে প্রথমে পাই চার্টটা একটু বুঝে নিই। তো পাই চার্টের শুরুতেই জেনে নিই পাই চার্টটা আসলে কি। পাই বলতে আসলে গোল একটা চার্টকে বোঝাচ্ছে। পাই শব্দ অর্থ হচ্ছে কি, পিঠা, তাই তো? মানে পিঠা গোল হয় এরকম, ওই সেন্সে পাই চার্ট বোঝানো হচ্ছে। কলম চার্ট যেমন আগে দেখিয়েছিলাম লম্বা লম্বা হয়, কলমের মতো, খামের মতো, এটা পাই চার্ট গোল। আমরা এই চার্টটায় দেখে নিই যে হাউসহোল্ড যেই ইনকামের ব্যয় হচ্ছে কোন কোন খাতে কত পার্সেন্ট ব্যয় হচ্ছে। দেখো প্রথমে একটা হিসাব দেওয়া আছে, ফুড 25%, অর্থাৎ এটা হচ্ছে ফুডের হিসাব, ফুডের অংশ 25% ফুডের জন্য ব্যয় হচ্ছে। এরপর দেখো ক্লোথের জন্য ব্যয় হচ্ছে কত পার্সেন্ট? 13%। আমরা ফুডের পরেই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লোথের অংশ, অর্থাৎ ক্লোথের জন্য ব্যয় হচ্ছে 13%। এরপরে এডুকেশন, অর্থাৎ ওই পরিবারে শিক্ষার জন্য ব্যয় হচ্ছে 22%। এবং ক্লোথের পরেই যে তুমি অংশটা দেখতে পাচ্ছ 22%, এটাই হচ্ছে এডুকেশন। আর এডুকেশনের পরে পাওয়ারের জন্য, পাওয়ার বুঝো তো? এখানে পাওয়ার বলতে বিভিন্ন বিল বুঝিয়েছে, যেমন বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা অন্যান্য বিল, সেই বিলের জন্য খরচ হচ্ছে তাদের 5%। পুরো ইনকামের 5% খরচ হচ্ছে। এরপরে আসো ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্টে খরচ হচ্ছে কত? 12%। অর্থাৎ এই যে 5% পাওয়ারের পরেই তুমি ট্রান্সপোর্টের ঘরটা দেখতে পাচ্ছ, অংশটা দেখতে পাচ্ছ। ট্রান্সপোর্টের পরে যে অংশটা দেখতে পাচ্ছ 8%, সেটা হচ্ছে আদার্স, অর্থাৎ অন্যান্য যেই খরচগুলো হয় সেই অন্যান্য খরচের একটা হিসাব এখানে দেখানো হচ্ছে 8%। আর সর্বশেষ হচ্ছে সেভিং, অর্থাৎ ফ্যামিলির ইনকামের যে সেভিংটা হয় সেটা হচ্ছে 15%। সেভিংটা আমরা দেখতে পাচ্ছি, সেভিংয়ের অংশটা 15%। এই পাই চার্টটা দেখো যে ঘড়ির কাঁটার মতো কিন্তু চক্রাকারে ঘুরে ঘুরে পার্সেন্টেজগুলো বললো, বা এখানে সিরিয়াল আছে আমি ভাবে বললাম। তুমি যদি বর্ণনা করো তোমার এইভাবে ভালো হবে। তবে কোনো শিক্ষার্থী চাইলে সবচেয়ে হায়েস্ট পার্সন, তারপরে লোয়েস্ট পার্সন, তারপরে লোয়েস্ট পার্সন, এইভাবে করে করেও বর্ণনা দিতে পারে। সেক্ষেত্রে কিছুটা লিখতে গেলে অগোছালো একটা ব্যাপার চলে আসবে, বা কোনো কিছু মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তুমি একেবারে প্রথম ঘর থেকে শুরু করে চক্রাকারে ঘুরে ঘুরে সবগুলো, যতগুলো ঘর পাবে, যতগুলো পার্সেন্টেজ পাবে, ওগুলো বর্ণনা দেবে, তাহলে তোমার লিখতে, অর্থাৎ বর্ণনা লিখতে সুবিধা হবে। আমরা স্ক্রিনে অ্যাট এ গ্ল্যান্সে পুরো পাই চার্টটা এবং এর বর্ণনা দেখতে পাচ্ছি। চলো দেখি বর্ণনা কী আছে। দ্য পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিস হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। এই পাই চার্টে শো করছে একটা পরিবারের যে ইনকাম সেটা কিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন ধাপে ব্যয় হচ্ছে, তাই তো? অ্যাকর্ডিং টু দ্য চার্ট অনুযায়ী দ্য ফ্যামিলি স্পেন্ডস দ্য হাইয়েস্ট পোর্শন অফ ইটস টোটাল ইনকাম ফর ফুড অ্যান্ড এডুকেশন। তো আমরা পাই চার্টে কী পেলাম যে
সবচেয়ে বেশি যে খরচ হচ্ছে সেটা হচ্ছে কি ফুড 25% এবং 22% কি বলো তো এডুকেশন, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যয় করছে হচ্ছে ফুডে এবং এডুকেশনে, which are 25% and 22% respectively. For clothing and transport, ওই পরিবারে ক্লোথিংয়ের জন্য অর্থাৎ বস্ত্র এবং ট্রান্সপোর্টের জন্য ব্যয় করছে কি দেখো, ইট স্পেন্ড 13%, 13% ব্যয় করছে। কোনটা বলো তো, এই যে এটা, অ্যান্ড 12% রেসপেক্টিভলি, এবং 12% ব্যয় করছে কিসে, ট্রান্সপোর্টে। 5% of its income is spent for power, that is electricity, gas, etc. বলছে এই পরিবারের 5% ব্যয় হচ্ছে পাওয়ারে। পাওয়ার বলতে ইলেকট্রিসিটি, গ্যাস বা অন্য অন্য যে বিল ব্যয় হয় সেটা বোঝাচ্ছে। এর সংখ্যা হচ্ছে কত, 5%। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও দ্য ফ্যামিলি হ্যাজ টু স্পেন্ড 8% of its income for other necessary things or events. এই পরিবারের আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে 8%, যেখানে বলা হচ্ছে আদার্স। আদার্স বলতে বোঝা হচ্ছে অন্যান্য, অর্থাৎ এই যে ফুড, ক্লথ, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, সেভিং ছাড়াও কিন্তু অন্য অন্য ব্যয় থাকতে পারে একটা পরিবারের, সেই অন্য অন্য ব্যয়টাকে এখানে আদার্স বুঝিয়েছে, যেটা 8%। ধরো মেডিকেল হতে পারে বা মেডিসিনের জন্য হতে পারে অথবা এন্টারটেনমেন্টের জন্য হতে পারে। আদার্স বলতে আসলে সবগুলোকে একসাথে বুঝিয়েছে 8%। তাহলে আমরা কি পেলাম যে আদার্সের জন্য ব্যয় হচ্ছে 8%। From the chart, it is noticed that the families has to spend 85% of its total income. তো পুরো চারটে আমরা কি দেখলাম, এই পরিবারটাকে তাদের যে ইনকাম, সেই ইনকামের 85%ই ব্যয় করতে হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে তারা ব্যয় করছে, 85% খরচ হয়ে যাচ্ছে। Thus it saves the rest 15% of its income, এবং তারা সেভ করছে অর্থাৎ সঞ্চয় করছে কত পার্সেন্ট, 15%। দেখতে পাচ্ছ 15% তারা সঞ্চয় করছে, আর বাকি কত পার্সেন্ট ব্যয় করছে, 85%। It is clear that the family spends its income in a reasonable way. It spends a large portion of its income for education. তো এই পরিবারের একটা বড় অংশ ব্যয় হচ্ছে কিসে, শিক্ষায়। শিক্ষা কত, 22%, এই অংশটা। This indicates that the family puts importance on education, এবং এইটাই বোঝাচ্ছে যে এই পরিবার শিক্ষার প্রতি বেশ গুরুত্ব দেয়। It saves percentage is moderate as well. এটা যে সেভিং পার্সেন্ট আছে অর্থাৎ 15% সেভিং, এটা মোটামুটি উল্লেখযোগ্য। তাহলে আমরা এই পাই চার্ট থেকে যেটা দেখলাম, সবচেয়ে বেশি খরচ হচ্ছে ফুডে, আর সেকেন্ড হাইয়েস্ট যেটা হচ্ছে 22% এডুকেশনে, এবং তারপরে অংশটা হচ্ছে 13% ক্লথে, আর এরপর হচ্ছে 15% সেভিংয়ে, আর তারপরে 12% ব্যয় হচ্ছে ট্রান্সপোর্টে, আর আদার্সে 8%, আর লাস্ট অফ অল মানে সবচেয়ে কম যেই ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ারে 5%। তাহলে এই ছিল এই পাই চার্ট। এই পাই চার্ট থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই যে বর্ণনাটা আমি দেখালাম লাইন বাই লাইন এবং অর্থসহ তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই ধরতে পেরেছো যে কীভাবে তুমি উত্তর লিখবে।
অর্থাৎ পাই চার্টের প্রথম অংশ থেকে ধরে তোমাকে সিরিয়ালি উত্তরগুলো লিখতে হবে, মানে লিখলে ভালো, তুমি মেনটেন করতে সুবিধা হবে। তো এই ছিল আজকের পাই চার্ট। আশা করছি পাই চার্টটা বুঝতে পেরেছো। আমি আরেকটা পাই চার্ট তোমাদের দেখাচ্ছি, আর এবং এই দুইটা পাই চার্ট বুঝলে পাই চার্ট নিয়ে খুব একটা সমস্যার কারণ হবে না বলে মনে হয়। তাহলে চলো আরেকটা পাই চার্ট দেখি। ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা পাই চার্ট নিয়ে আসলাম। একটু আগে আমি যে পাই চার্টটা দেখিয়েছি আশা করছি তোমরা ওটা বুঝতে পেরেছো। এখন আরেকটা পাই চার্ট দেখাবো। এই দুইটা পাই চার্ট বুঝলেই আশা করছি তোমাদের পাই চার্টে কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করি, আর আগে দেখে নেই কোশ্চেনটা কী আছে। দ্য পাই চার্ট বিলো shows the time allocation of students' daily activities. অর্থাৎ শিক্ষার্থীরা তাদের সারাদিন যেই যেই কাজে ব্যয় করে তার একটা পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়েছে পাই চার্টের মাধ্যমে। অ্যানালাইজ দ্য চার্ট ফোকাসিং অন দ্য মেন প্রিঅকুপেশনস, অর্থাৎ প্রধান প্রধান তারা যে কাজগুলো করে সেই কাজের একটা অবস্থা বা সংখ্যা বা পার্সেন্টেজ এখানে তুলে ধরা হয়েছে, সেই অনুযায়ী তোমরা বর্ণনা করবে। বর্ণনার অংশটা দেখতে পাচ্ছ, আমি বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব। তাহলে চলো আগে আমরা পাই চার্টটা ভালো করে বুঝি। পাই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা যে সময় ব্যয় করে তার একটা অবস্থা পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। প্রথমে দেখো স্লিপ, অর্থাৎ শিক্ষার্থীরা ঘুমের জন্য 30% সময় ব্যয় করছে, স্লিপ 30%। এরপর স্কুল অ্যান্ড হাউসের জন্য 25% সময় ব্যয় করছে, স্কুল অ্যান্ড হাউস। স্টাডির জন্য 20%, অর্থাৎ শিক্ষার জন্য তারা ব্যয় করছে 20% সময়। এরপর রিক্রেশনের জন্য তারা, রিক্রেশন মানে হচ্ছে অবসর সময় কাটানো বা রেস্টিং টাইমও হতে পারে, রিক্রেশনের জন্য তারা সময় ব্যয় করছে 12%। এরপরে দেখো যে আদার্সের জন্য তারা ব্যয় করছে 8%। আদার্স বলতে অন্যান্য অনেক কাজ থাকতে পারে, একজন শিক্ষার্থীর তার ফ্যামিলি মেম্বারকে বিভিন্ন কাজে সহযোগিতা করাও কিন্তু একটা কাজ থাকে। প্লে, খেলার জন্য সে ব্যয় করছে 5%। তো সবচেয়ে বেশি তারা সময় ব্যয় করছে স্লিপে, তারপর স্কুল অ্যান্ড হাউসে, এরপর হচ্ছে স্টাডি, এইভাবে কমেছে। তো এই পাই চার্টের একটা সুবিধা তুমি দেখতে পাচ্ছ যে ঘড়ির কাঁটার মতো যদি চিন্তা করি বাম পাশ থেকে ডানে, তাহলে এর পার্সেন্টেজও কিন্তু ওইভাবে কমেছে, 30, 25, 20, 12, 8, 5%, তাই তো? কিন্তু সব পাই চার্টে কিন্তু এরকম নাও থাকতে পারে। এই পাই চার্টে বর্ণনা দিতে গেলে তোমার একটা সুবিধা হবে কি, যে তুমি ধারাবাহিকভাবে এক অংশ ধরে তারপর ডান দিকে ঘুরে ঘুরে তুমি বর্ণনা করতে পারবে। সেক্ষেত্রে কোনো ঘর তোমার মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এক্ষেত্রে মনে রাখো কোনো কোনো পাই চার্টে এইভাবে ধারাবাহিকভাবে পার্সেন্টেজ নাও থাকতে পারে। ধরো এখানে হায়েস্ট থাকলো, এখানে সেকেন্ড হায়েস্ট থাকলো, এখানে থার্ড হায়েস্ট থাকলো, এখানে লোয়েস্ট থাকলো, অথবা এখানে লোয়েস্ট থাকলো। সেক্ষেত্রে তুমি যদি বর্ণনা দেওয়ার চেষ্টা করো যে প্রথমে আমি হায়েস্টটা বলবো, তারপর সেকেন্ড হায়েস্টটা বলবো, তারপর থার্ড হায়েস্টটা বলবো, তারপর লোয়েস্টটা বলবো, তখন দেখা যাবে যে কোনো না কোনো একটা ঘর তোমার মিসিং হয়েও যেতে পারে। তাই ওই রিস্ক না নিয়ে তুমি কি করবে, একটা ঘর ধরে তুমি সিরিয়ালি বর্ণনা করা শুরু করবে। এক্ষেত্রে হ্যাঁ,
এখানে তোমরা 30% দেখতে পাচ্ছ শুরুতেই স্লিপ, এইটা থেকে তুমি পরবর্তীতে চলে যাবে স্কুল অ্যান্ড হাউস, তারপরে স্টাডি, এইভাবে যেমন যাওয়ার একটা সুবিধা পাচ্ছ। তুমি যদি মনে করো যে আমি রিক্রিয়েশন থেকে শুরু করব, রিক্রিয়েশন থেকেও শুরু করা যাবে। তুমি যদি মনে করো যে না আমি স্টাডি থেকে শুরু করব, এখান থেকেও শুরু করো। তোমরা কিন্তু তোমাকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ তোমার পুরো পাই চার্টটা যাতে 100% হয়। অর্থাৎ পাই চার্টের কোন অংশ থেকে আমি আমার উত্তর লেখা শুরু করব তার নির্দিষ্ট কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। আমার সবগুলো পাই অর্থাৎ পাইয়ের চার্টের যে সবগুলো অংশের বর্ণনা আমি করেছি কিনা সেটাই একটা ব্যাপার। এবং পাশাপাশি পাই চার্টের বর্ণনার পরে তুমি অথবা এক ঘর থেকে যখন তুমি আরেক ঘরে বর্ণনা দেবে তখন তুমি যেই সংখ্যাটার ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে চাইলে সেটাও লিখে দিতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখবে, কলাম চার্টের থেকে কিন্তু পাই চার্টের বর্ণনা একটু ছোট হয়, সেক্ষেত্রে নাম্বারের হেরফের হবে না। আর চার্টের ব্যাপার তো জানোই যে তোমাকে কিন্তু এই ছবিটা অর্থাৎ এই যে চিত্রটা দেওয়া আছে এটা তুলতে হবে না, তোমাকে শুধু অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10 ধরে উত্তর দিতে হবে। 10 কেন বললাম জানো তো? এইচএসসি লেভেলে গ্রাফ অ্যান্ড চার্ট ইংরেজি প্রথম পত্রের কোশ্চেন নাম্বার 10-ই আসে। তাহলে চলো আমরা এই পাই চার্টের বর্ণনাটা দেখি যে কিভাবে একটা স্ট্যান্ডার্ড উত্তর লেখা যায়। The given pie chart shows the time allocation of the students' daily activities. এই যে পাই চার্টটা দেওয়া আছে তাতে শিক্ষার্থীদের দৈনন্দিন যে কাজের পার্সেন্টেজ সেটা তুলে ধরা হয়েছে। According to the chart, the students spent most of their time in sleeping. এবং চার্টে আমরা কি দেখলাম যে স্টুডেন্ট সবচেয়ে বেশি সময় কাটায় স্লিপিংয়ে, ঘুমানে। কত পার্সেন্ট বলো তো? স্লিপিংয়ে তারা সময় কাটায়, আমরা চিত্রে দেখেছি 30%, রাইট। অ্যান্ড হাউস অ্যান্ড ইন স্টাডি, মানে সবচেয়ে বেশি সে সময় কাটায় কোথায়, কি কি কাজে? স্লিপিংয়ে, স্কুলে এবং স্টাডি করতে। They spend 75% time of the total in these 3 activities. তারা যে পুরো যে 100% সময় তার মধ্যে 75% সময় কাটায় এই বিশেষ কাজে। কোন কোন কাজে? স্লিপে, স্কুল অ্যান্ড হাউসে আর স্টাডিতে। কত? স্লিপে হচ্ছে 30%, স্কুল অ্যান্ড হাউসে 25% এবং স্টাডিতে 20%। পার স্লিপ কভার্স 30%, যেটা এখানে বলা আছে। স্লিপে 30%, স্কুল অ্যান্ড হাউসে 25% এবং স্টাডিতে কত? 20%, তাই তো? দ্য টাইম অ্যালোকেশন ফর রিক্রিয়েশন ইজ 12% অফ দেয়ার টোটাল টাইম। তারা যে পুরো সময়টা ব্যয় করে তার মধ্যে 12% অর্থাৎ 12% সময়, শতকরা 12 ভাগ সময় ব্যয় করে রিক্রিয়েশনের জন্য, অর্থাৎ অবসরের জন্য অথবা অবসর বিনোদনের জন্য। However, the students have a little time for playing. কিন্তু শিক্ষার্থীরা, আমাদের বর্তমান সময় শিক্ষার্থীরা কিন্তু খেলার জন্য খুব কম সময় পায়। আমরা এই পাই চার্টও তাই দেখতে পাচ্ছি, হুইচ ইজ অনলি 5%, যেটা মাত্র 5%। আমাদের কিন্তু খেলার সময়টা আরেকটু বেশি হওয়া দরকার, তাই না? হ্যাঁ, আমাদের খেলার সময়টা বেশি হওয়া দরকার, এটা হচ্ছে ব্যক্তিগত মতামত আমি বললাম, কিন্তু এটা তো আর এটার উত্তরে লেখা যাবে না, তাই না? আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও দ্য স্টুডেন্টস হ্যাভ টু ডু সাম আদার অ্যাক্টিভিটিস। তাদের কিছু অন্য অন্য অ্যাক্টিভিটিসও করতে হয়, যেমন ধরো পরিবারকে একটু সময় দিতে হতে পারে, পরিবারের কাজে সাহায্য করা ছাড়াও অন্য অন্য কাজ থাকতে পারে। ইন হুইচ দে স্পেন্ড 8% অফ দ্য টাইম। তাদের পুরো কাজের 8 ভাগ সময় ব্যয় করে তারা আদার্স অ্যাক্টিভিটিসে। সো দ্য চার্ট শোজ দ্যাট দ্য স্টুডেন্টস ফলো আ ডেইলি রুটিন। তো এই চার্টটাই শো করছে একটা শিক্ষার্থী কীভাবে তার প্রতিদিনের রুটিন
টাইম পার করছে, তাই তো? এই ছিল এই পাই চার্টটার বর্ণনা। তোমরা স্ক্রিনে পুরো বর্ণনাটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে আবারও চিত্রটা শো করছি। এই দেখছো চিত্র, এবং ডান পাশে কর্নারে উপরে দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2017 সালে এসছে। এটা সামনের বোর্ডগুলোতে আবারও আসতে পারে। স্টুডেন্টস, তোমাদের সুবিধার জন্য পুরো পাই চার্টটা বর্ণনা সহ স্ক্রিনে শো করছি। এই ছিল আজকের পাই চার্ট। আমি দুইটা পাই চার্ট দেখালাম, এবং এই দুইটা পাই চার্ট ভালো করে শিখলে যাবতীয় পাই চার্টই উত্তর তুমি লিখতে পারবে। অর্থাৎ গত দিনের গ্রাফ, কলাম গ্রাফ, এবং আজকের পাই চার্ট, এই দুটি ক্লাস যদি তুমি ভালো করে দেখো তাহলে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে তোমার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না বলেই আমি মনে করি, এবং পরীক্ষায় তুমি 10-এর মধ্যে কমপক্ষে 8 মার্ক পাবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ 10টি গ্রাফ অ্যান্ড চার্টের একটা লিস্ট আমি তোমাদের দিলাম। তোমরা এগুলো বেশি বেশি করে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর গ্রাফ অ্যান্ড চার্টের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ঈশ্বরের কাছে তোমাদের সবসময়ের জন্য সুস্থতা কামনা করি। আর গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, যেটা একটু আগেও বলেছি। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।